নমস্কার। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বাজে কথা ছেঁড়া বার্তার পক্ষ থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আর একবার আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে ওই বহুশ্রুত বহুকথিত অনুরোধটি করব না, আপনাদের জানা আছে। পরে আর একবার না হয় আমরা স্মরণ করিয়ে দেব। একটি বিষয় আজকে ক্ষমা প্রার্থনা করে নেব। বিষয়টি হলো, যে কথাবার্তা আমি বলছি তা একেবারে অবাঞ্ছিত শব্দ থেকে সুরক্ষিত থাকছে না। যেহেতু আমার নিজস্ব কোনো শব্দ নিরোধক স্টুডিও নেই, সেহেতু কিছু অবাঞ্ছিত শব্দ, বিশেষ করে কুকুরের ডাক, আমার রেকর্ডিংয়ে ঢুকেই যাচ্ছে। আমি একটি আবাসনে থাকি, ফলে সেই আবাসনের সকল আবাসিক তো একই সময় শয়নকক্ষে যায় না। এত রাতেও অনেকে যাননি। লিফটের গেটের শব্দ, কোলাপসেবল গেটের শব্দ, বাসনের ঝনঝন শব্দ ঢুকে যায় এবং নয়েজ কাটার দিয়ে তা কাটলে আসল কথাবার্তা বিঘ্নিত হয়। তাই এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকে যে বিষয় নিয়ে কথাবার্তা বলতে এসেছি তা আপনাদের আশ্চর্য লাগতে পারে, আবার নাও পারে। এমন অভিজ্ঞতার মুখোমুখি আপনারা হয়তো হয়েছে, সকলে নয়, অধিকাংশই নয়, কেউ কেউ। দেখুন, আমি যেহেতু লিখি ছোট গল্প, উপন্যাস, নাটক এবং কিছু কিছু কবিতা, সেহেতু তা প্রকাশের একটা ব্যাপার থেকে যায়, একটা বিষয় থেকে যায়। কিন্তু আমার জীবনে আমি কখনো কোনো প্রকাশকের দরজায় গিয়ে হাত জোর করে দাঁড়াইনি যে আমার এই রচনাটি আপনি প্রকাশ করুন। আমি দাঁড়াতে পারিনি। কেন পারিনি তা সঠিক জানি না, তবে একটা সংকোচ আমার মধ্যে কাজ করেছে। হয়তো আমি যথার্থ রচনা করতে পারি কিনা, তা ছোট গল্পই হোক, উপন্যাসই হোক, নাটক হোক, কিংবা অন্য কোনো লেখা, প্রবন্ধ, নিবন্ধ বা কবিতা। আমার সংশয় আছে, ফলে দাঁড়াতে একটু সংকোচ হয়। যদিও আমি জানি যে আজকের দিনে তো বটেই, আজ থেকে 50 বছর আগে পর্যন্ত বাংলা সাহিত্যের আজকে উজ্জ্বল নক্ষত্র বলে বিবেচিত তারার জীবিত নেই। সেই রথী মহারথী সাহিত্যিকদেরকেও, কবিদেরকেও প্রকাশকের দরজায় দরজায় ঘুরতে হয়েছে তাদের রচনা প্রকাশের জন্য, তাদের রচনার একটি সংকলন প্রকাশের জন্য। এবং শুনলে আপনি অবাক হবেন, বাংলা সাহিত্যের প্রথম সারির 3 জনের নাম করলে পরে যার নামটি আসে তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অন্তত আমার তিনি অত্যন্ত প্রিয় সাহিত্যিক, অত্যন্ত। এবং তার যে শ্রেষ্ঠতম রচনা বলে গণ্য করা হয় তার নাম পথের পাঁচালী। এই রচনাটি নিয়েও, এর পাণ্ডুলিপি নিয়েও তাকে বহু প্রকাশকের দরজায় ঘুরতে হয়েছে, প্রত্যাখ্যাত হতে হয়েছে, অল্প বিস্তর অসম্মানও হতে হয়েছে। এরপর দৈবাত এক চক্ষুষ্মান প্রকাশকের নজরে পড়ে যান তিনি ওই উপন্যাস পড়ে আকাশ থেকে পড়েন যে ইতিপূর্বে এটি ছাপা হয়নি কেন। তারপর তার আর পেছন তাকানোর কোনো প্রয়োজন পড়েনি। ওই এক উপন্যাসেই তিনি নক্ষত্র হয়ে যান। আমি পারিনি, প্রকাশকের দরজায় দরজায় যেতে পারিনি। সে আমার সময়াভাবেও হতে পারে, আমার পেশায় আমি অত্যন্ত ব্যস্ত সেজন্যও হতে পারে, হয়তোবা লেখক হিসেবে আমার একটা অভিমান বোধ আছে তার জন্যও হতে পারে। আমি যথার্থ জানি না কি জন্য যাওয়া হয়নি।
তথাপি আমার দুটি ছোট গল্পের সংকলন প্রকাশিত হয়েছে। একটির নাম কিন্তু গল্প কথা নয়, আরেকটির নাম অন্য অন্য গল্প। এই দুটি গ্রন্থ যে প্রকাশিত হয়েছে তার পিছনে দুটি ব্যক্তি আছে, একটি ভদ্রলোক, একটি ভদ্রমহিলা। ভদ্রলোক আমার লেখার ভক্ত, তিনি আমাকে বারবার করে সুপারিশ জানিয়েছেন প্রকাশকের কাছে। আর একটি আমার ছাত্রী, আজ সে অবসরপ্রাপ্ত শিক্ষিকা, সে তার সুপারিশে আরেকটি বই ছাপা হয়েছে। আমার কোথাও যেতে হয়নি। আর লিটল ম্যাগাজিনে, বাণিজ্যিক পত্রপত্রিকায় আমার লেখা গদ্য বা পদ্য ছাপা হয়েছে। কিন্তু আমার খুব চাহিদা ছিল এবং আজও আছে আমার রচিত উপন্যাস প্রকাশের জন্য। আমি এখনো যথার্থ জানি না যে উপন্যাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য, আমি জানি আমার উপন্যাস তা সম্পূর্ণ সম্পাদিত করেছে কিনা। এই গত বছর ডিসেম্বর মাসে, অর্থাৎ 2023 সালের শেষ মাসে, শেষের সপ্তাহে কলেজ স্ট্রিটে একটি নামজাদা প্রকাশকের কাছে আমাকে আর একজন নিয়ে যায়, সেও আমার ছাত্র। তার সুপারিশে আমি যাই, তার সঙ্গেই যাই। দুটি উপন্যাস নিয়ে যাই, দুটি এমন বিষয়বস্তুকে কেন্দ্র করে লেখা উপন্যাস যার উপরে কোনো উপন্যাস আজও লেখা হয়নি। যখন প্রকাশক নিজে আমার সামনে এসে বসেন চেয়ার নিয়ে, তিনি পাণ্ডুলিপি দেখেই তার চোখ বড় বড় হয়ে যায় এবং আমাকে বলেন, আপনি উপন্যাস নিয়ে এসছেন ছাপতে? আপনার উপন্যাসের যা পাণ্ডুলিপির ভলিউম দেখছি, অন্তত শব্দ সংখ্যা 80-90 হাজার। আমি সম্মতি দিলাম, কিন্তু এত মোটা উপন্যাস কে পড়বে? আজকে মানুষের সময় কোথায় আমরা উপন্যাস পড়বে? উপন্যাস কেউ পড়ে? প্রকাশকের সাথে বিতর্ক করতে নেই। আমার মনে পড়ে গেল একটি ছোট গল্পের কথা, বিরিঞ্চি বাবা। তাদের জনৈক কপট গুরুদেব বিরিঞ্চি বাবা, তিনি ভক্তদের সামনে নিবেদন করছেন যে বৈবস্বত 10 লক্ষ শ্লোক সম্বলিত একটি পাণ্ডুলিপি নিয়ে তার কাছে আসে এবং তিনি ওটা দেখে তাকে বলেন, এত পড়বে কে, সময় কোথা? এবং তিনি নাকি এডিট করে কেটে কুটে 10,000 শ্লোক তৈরি করে দেন। এইটা নিয়ে গিয়ে তুমি প্রকাশ করো, আর বাদ বাকি তিনি ফেলে দেন। কি জানি এই প্রকাশকের মাথায় এমন কোনো ফন্দি কাজ করেছে কিনা যে আমার উপন্যাস নিয়ে অমনি 10 লক্ষকে 10,000 করে দেবেন। কিন্তু তিনি তা বলেননি। তিনি শুধু বলেছেন উপন্যাস পড়বার লোক নেই। আমি বিতর্ক করলাম না, যদিও প্রতি বছর আমাদের পশ্চিমবঙ্গে যে আন্তর্জাতিক কলকাতা বইমেলা হয়, সেখানে প্রতি বছরই গিল্ড আয়োজকরা সোল্লাসে প্রচার করেন, বিজ্ঞাপন দেন যে প্রভূত বই বিক্রয় হচ্ছে, এত টাকার বই বিক্রয় হয়েছে, এত টাকার বই বিক্রয় হয়েছে। আমার মনে এই প্রশ্নটি একটি ঘড়ির পেন্ডুলামের মতো দুলতেই লাগলো, তাহলে সেই বইগুলো কি বই, কে কেনে, কি সেই লেখা, তার বিষয়বস্তু কি এবং তার গণ্ডিটা কি? এত বই বিক্রয় হচ্ছে নাকি সব পাঠ্য? কিন্তু সে প্রশ্ন আমি প্রকাশককে করিনি। তবু আমি স্বনির্বন্ধ অনুরোধ জানালাম, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার কাছে পাণ্ডুলিপি দিয়ে যাচ্ছি, আপনি পড়ুন দয়া করে, সময় লাগুক। তিনি বললেন, না 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 না, এখন বইমেলার সময়ের সামনে, আমি এখন হাত দিতেই পারবো না, একদম মার্চ মাসে আমার সাথে কথা বলবেন। কারণ ঠিক আছে, তাই বলবো, আমার ব্যস্ততা নেই। আপনি পড়ুন, যদি মনে করেন যাদের ছাপবার প্রয়োজন আছে
তবেই ছাপবেন। অযোগ্য মনে হলে আমার কোনো অনুরোধ নেই, উপরোধও নেই। তিনি আমাকে বললেন যে আপনি তো উপন্যাস লেখেন, ছোট গল্প লেখেন। আমি বললাম লিখি। কোনো ছাপা হয়েছে? হয়েছে। আমি বর্ণপরিচয় বিল্ডিং এর কথা বললাম, সেই বিল্ডিংয়েই এক প্রকাশক ছেপেছেন অন্য অন্য গল্প, ছোট গল্পের সংকলন, 16টি গল্প নিয়ে একটি সংকলন, নাম অন্য অন্য গল্প। বললাম। তিনি বললেন আপনি কিশোর কাহিনী, কিশোর উপন্যাস লিখতে পারেন না? আমি বললাম সে তো খুব কঠিন কাজ, সকলে তো এইসব লিখতে পারে না। কিশোর কিশোরীদের, শিশুদের রচনা খুব কঠিন বিষয়। তবে আপনি বোধহয়, আমার মনে হয়, কিশোর কিশোরীদের উপন্যাস বলতে আর.কে. নারায়ণ, মুল্করাজ আনন্দ কিংবা অস্কার ওয়াইল্ড এদের রচনার শ্রেণীর কথা বলছেন। খুব কঠিন রচনা, সবার পক্ষে সবটা সম্ভব নয়। শিশুদের রচনা, যোগ্য রচনা কজনই বা লিখতে পেরেছে? তিনি বললেন না না, ওইসব বই নয়, ওকে পড়বে। আপনি রহস্য গল্প লিখুন, গোয়েন্দা কাহিনী, যার বিক্রি আছে। আমাকে তো ব্যবসা করতে হবে, আমি ছাপিয়ে করবো কি? বিক্রি করতে হবে আমাকে। আমি বললাম গোয়েন্দা কাহিনী? যদিও আমার একটি গোয়েন্দা কাহিনীর সিরিজ আছে, তোতনের তদন্ত কাহিনী, কিন্তু আমি লিখতে গিয়ে বা পড়তে গিয়ে বা পড়াতে গিয়ে আমি কখনো মনে করিনি সেটা কিশোর কিশোরীদের উপযুক্ত। কেননা তার মধ্যে আছে হত্যা, রক্ত, পাচার, নেশাকর দ্রব্য, ড্রাগ, তার কারবার, ছল চাতুরি, অপরাধ, অপরাধে ভরপুর। আমি মনে মনে ভাবলাম এই কাহিনী তাহলে আজকে কিশোর কিশোরীদের কাহিনী হয়েছে। যদিও আমি দেখেছি বড়রাও এই কাহিনী পড়ে। সত্যজিৎ রায় রচিত, আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত, সুচিত্রা ভট্টাচার্য রচিত কাহিনী আছে, গোয়েন্দা কাহিনী, অপরাধ কাহিনী। আমার একটি সিরিজ আছে, গুটি 12 নিয়ে সিরিজ। আর লিখব না মনস্থ করেছি, ওই সংখ্যাটি বাড়াবো না। আজকেই সেই একটি গোয়েন্দা কাহিনী প্রকাশিত হয়েছিল একটি বইয়ের মধ্যে। প্রকাশক আজকেই নিমন্ত্রণ করেছিলেন, আজকেই সেই বইটি উন্মোচিত হলো, আজকে সেখান থেকে ফিরে এলাম। তিনি অর্থ দিলেন, যদি আমরা প্রত্যাশা করিনি। কাহিনীর নাম বিষ্ণুপুরের হত্যাকাণ্ড এবং প্রকাশকের নাম 24/7 পাবলিশিং। ফলে আমি খুব স্তম্ভিত হয়ে থাকলাম যে কিশোর কিশোরীদের কাহিনী এখন গোয়েন্দা কাহিনীতে এসে পৌঁছেছে। মানতে পারিনি। আজ 7টি দশক আমার বয়স হয়েছে, মানতে পারলাম না। কিন্তু আমার মানা না মানায় কিছু যায় আসে না। প্রকাশক যদি তা মনে করেন, বা বিশেষ করে ক্রেতা যদি মনে করে এটা আমার ছেলেকে বা মেয়েকে এমন বই কিনে তুলে দেব তার জন্মদিনে বা কোনো সময়, তাহলে তো কিছু বলার থাকে না। কিন্তু হলফ করে বলছি, আমি আমার কন্যা সন্তানকে তার কিশোরী বয়সে এমন কোনো বই কিনে দিইনি। ছোট বয়সে তাকে দেওয়া হয়েছিল প্রথম বই বিভূতিভূষণের লেখা, এবং সেটি প্রায় সকলেই তার নাম জানে। সেই গল্পটির উপরে, কাহিনীটির উপরে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, একটি অভিযান কাহিনী। আমার প্রথম গিফট আমার কন্যা সন্তানকে। আমার মনে হয় না গোয়েন্দা কাহিনী পড়ে কোনো কিশোর কিশোরীর মঙ্গল হয়।
অনেকে হয়তো যুক্তি দেবেন যে এই গোয়েন্দা কাহিনী পড়ে অনেক কিছু জানা যায়। জানার জন্য তো কাহিনী পড়তে হয় না, জানার অনেক বই পাওয়া যায়, সেখান থেকে জানা যায়। এবং সব গোয়েন্দা কাহিনীতে তো জানবার কোনো রসদ নেই। যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ অনিবাস, কোনো না জানা কোনো তথ্য তো নেই। আছে বিশেষ করে এক ভয়ঙ্কর ব্যক্তিত্বের লেখায়, তিনি সত্যজিৎ রায়। অনেক নতুন নতুন কথা পাওয়া যায়, কারণ তিনি বিশ্বব্যাপী ঘুরেছেন। তার প্রভূত জ্ঞান, প্রভূত অভিজ্ঞতা, কিছু কিছু নতুন নতুন পাওয়া যায় যেটা আমাদেরও জানা নেই। কিন্তু এইসব জানার জন্য কেউ কি বিনোদনমূলক বই পড়ে? তার জন্য জ্ঞানের বই আছে, পৃথক বই। ও জ্ঞান দিয়ে কি হবে? অনেকে মনে করেন যে এই গোয়েন্দা কাহিনী পড়লে পরে কিশোর কিশোরীদের মনে একটা খোঁজ চলে, তল্লাশ অনুসন্ধান চলে, অপরাধ কে করেছে, অপরাধীটি কে, ইত্যাদি। এবং এতে করে তার মস্তিষ্ক পুষ্টি পায়। এই কথাটিও আমি একজন শিক্ষক হয়ে মানতে পারিনি। কেননা মস্তিষ্কের পুষ্টি পায় সে অনুসন্ধান করতে শুরু করে একজন গোয়েন্দা হয়ে। এটা দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা মস্তিষ্কের গ্রে ম্যাটার আর একটি আইকিউ। সকল কিশোর কিশোরীর আইকিউ বা গ্রে ম্যাটার একই রকম থাকে না। সে হাজার চেষ্টা করেও অপরাধীকে খুঁজে পাবে না, আর অপরাধীকে খুঁজে পাওয়ার তার কোনো দরকারও নেই, তার জীবনে কোনো কাজেও লাগে না। যদি সে অনিবার্যভাবে প্রশাসনে চাকরি করতে মনস্থ করে, অন্যথায় কি প্রয়োজন অপরাধী কে জানবার? এটা কোনো কোয়েস্ট নয়, সাধু কোয়েস্ট নয়। বরং আরো একটি কারণ আমরা পেয়েছি। অনেকে বলেছেন যে এই গ্রন্থ পড়তে থাকলে কিশোর কিশোরীরা গ্রন্থ পড়ার যে অভ্যাস, যে রুচি তাদের মধ্যে তা জন্মাবে। এটিও সত্য নয়, এগুলো ভুল, সব কথিত কথা, কথার কথা। কারণ যারা যারা জীবনের শুরুতে গোয়েন্দা কাহিনী পড়েছে তারা আর অন্য কোনো বই কোনোদিনও পড়েনি। তাদের সমগ্র আগ্রহ ওই গোয়েন্দা কাহিনীর মধ্যেই নিবদ্ধ। সে যখন বইমেলায় যায় বা বইয়ের দোকানে যায়, সে ওই বই খুঁজতে থাকে, ওই বই পড়তে চায়। আমাকে প্রকাশক ভদ্রলোক বলেছেন, আপনার ৮০,০০০ ৯০,০০০ শব্দ সম্বলিত উপন্যাস পড়বে কে? আমি দেখেছি আমার একটি উপন্যাস পড়তে গেলে, এক নাগাড়ে পড়তে গেলে, হুড়মুড় করে নয়, সাধারণ গতিতে ৪.৫ থেকে ৫ ঘন্টা সময় লাগে। কিন্তু একটি উপন্যাস কেউ তো এক নাগাড়ে পড়বার জন্য মাথার দিব্যি দেয়নি, কেউ পড়েনও না। তার নিত্যনৈমিত্তিক কাজকর্ম আছে, তিনি পড়েন, পেজ মার্ক করে রাখেন, আবার তারপর থেকে পড়েন, হয়তো ১ মাসে একটা উপন্যাস শেষ করেন। আমরা যে পূজাবার্ষিকী কিনি, সে পূজাবার্ষিকী রাতারাতি আমরা শেষ করে দিই, আমরা রেখে রেখে সারা বছর ধরে পড়ি। কেন উনি বলেছেন আমি জানি না, কিন্তু প্রকাশকের সাথে বিতর্ক করতে নেই, তাই সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম। এই বাইরে হেঁটে আস্তে 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 শিয়ালদা স্টেশন পর্যন্ত আস্তে আস্তে এইসব কথা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল এবং বারবার মনে হচ্ছিল এই সমস্ত গোয়েন্দা কাহিনী, যাকে সাহিত্যে প্রথম সারিতে রাখা যায় না, গোয়েন্দা কাহিনী বলে কোনো উপন্যাস হয়ও না, পৃথিবীতে কখনো লেখা হয়নি গোয়েন্দা উপন্যাস। বড় গল্প হতে পারে, উপন্যাসের যা চারিত্রিক বৈশিষ্ট্য তা গোয়েন্দা কাহিনীতে নেই, কোনো গোয়েন্দা কাহিনীতে নেই, স্বদেশী বিদেশি। তবু এক প্রকাশক, প্রতিষ্ঠিত প্রথিতযশা প্রকাশক, তিনি বলছেন গোয়েন্দা উপন্যাস। অর্থাৎ পুস্তকের
বর্তমান সংজ্ঞা এখানে এসে দাঁড়িয়েছে। আমি খুব হতাশ হয়েছি, খুব হতাশ হয়েছি। অথচ আজ আমার নতুন অভিজ্ঞতা হয়েছে। আজকে যেখান থেকে আমি ফিরে এলাম তারা বলছেন যে আপনাদের কাছ থেকে আমরা কিচ্ছু প্রত্যাশা করি না, আপনারা আরো লিখুন, আরো লিখুন, আমাদের দিন আমরা ছাপব। আমি এমন কথা কোনো প্রকাশককে এই 2024 সালে দাঁড়িয়ে বলতে শুনি তো নেই, শুনবো কল্পনাও করি না। কারণ সন্দেহ নেই প্রকাশনা একটা ব্যবসা, কোনো সন্দেহ নেই, কিন্তু এটি তো মদের ব্যবসা নয়, চালের ব্যবসা নয়, বই প্রকাশের ব্যবসা। যা কথাবার্তা শুনবো রুচিসম্মত। এবং প্রকাশক এবং লেখকের মধ্যে কি সম্পর্ক তা বেশ সুন্দর করে একটি চলচ্চিত্রে বলা হয়েছে। আমার চলচ্চিত্রটির নাম মনে নেই, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। তাতে সুন্দর বলা হয়েছে যে প্রকাশক এবং লেখক মিলে একটি পরিবার, স্বামী ও স্ত্রী। একজন বাইরেটা দেখেন, একজন ভেতর। প্রকাশকের ভূমিকা হচ্ছে স্ত্রীর ভূমিকা, তিনি ভেতরটি দেখেন। আর লেখক বাইরে ঘোরেন, বাইরে থেকে রসদ নিয়ে এসে তিনি তার পাণ্ডুলিপিতে রাখেন। আমার মন্দ লেগেছে, আমার ভালো লাগেনি, কিন্তু বুঝতে পেরেছি যে আমি মার্চ কেন, পরের বছর মার্চ মাসে ফোন করলেও আমি শুনবো। এখনো পড়া হয়নি, সময় পাইনি, আমি শুনবো, নিশ্চিত রূপে শুনবো। এবং সত্যি সত্যি আমি দেখেছি আজ তো বিনোদনের অনেক মাধ্যম, বিশেষ করে মোবাইল ফোন, টেলিভিশন আছে। আজকে আর কেউ বই পড়েন না, কোনো প্রয়োজন নেই, এবং খুব ক্লান্তিকর বলে তাদের মনে হয় বই। আস্তে আস্তে বই, সাহিত্য, কবিতা তো বটেই, প্রবন্ধ তো বটেই, নিবন্ধও বটে, বিশেষ করে উপন্যাস, ছোট গল্প হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে। ছোটদের কাহিনী, ছোটদের ছড়া, ছোটদের কথা লেখার কেউ নেই, কেউ নেই। দুজন একজন হয়তো বিশাল জমি আবাদ করলে একটি গাছ গজাবার মতন গজায়, তারপর তার বিদায় নেওয়ার পরপরই শূন্য, মহাশূন্য। আমি জানি না আপনারা কি মনে করেন, আপনারা এ বিষয়ে কি বলবেন। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, যদি আপনার লেখক হন, ভিন্ন মত থাকতে পারে। কিন্তু আমি এমনটাই অনুধাবন করেছি, এমনটাই আমার জ্ঞান বলেছে, এমনটাই সত্য বলে আমি জেনেছি, এবং সকলকে তাই বলি। এবং আমি যে মনস্থ করেছি আর গোয়েন্দা কাহিনী লিখব না, তার অন্যতম কারণ হলো এই প্রকাশক। এর কথা এই থেকেই আমি সিদ্ধান্ত করেছি, কারণ গোয়েন্দা কাহিনী তো প্রথম শ্রেণীর রচনা নয়, এগুলো দ্বিতীয় শ্রেণীর রচনা। সাহিত্য মূল্য এর নেই, নিছক বিনোদনমূলক, নিছক বিনোদনমূলক। কিন্তু একটি ছোট গল্প, একটি উপন্যাস নিছক বিনোদন নয়, মানুষকে চেতনা দেয়, মানুষের দৃষ্টি উন্মোচিত করে। ছোট থেকে এগুলো পড়তে পড়তে মানুষ বড় হয়। যে ছেলেটি বা মেয়েটি তার ছাত্রছাত্রী জীবনে উপন্যাস পড়েনি, ছোট গল্প পড়েনি, তার মস্তিষ্কের বিকাশ হয় না। সে পড়ে থাকে 1930 সালে, সে কখনো প্রগতিশীলও হয় না। একদম সাধারণ জৈবিক জীবন যাপন করে বলে আমি মনে করি। আপনারা বলবেন আপনারা কি মনে করেন। আমার এই তিক্ত অভিজ্ঞতা এবং আমি যেমনটা মনে করি তার কিছুটা সমর্থন আজকে আমি পেয়ে এলাম একটি প্রকাশকের কাছ থেকে। এই পর্যন্ত আজকে আমার কথাবার্তা। আপনাদের অভিমত, আপনাদের মতামত শোনার জন্য আমি অপেক্ষা করব। এবং শেষবার বলি, যদি কথাবার্তা, আমার কথাবার্তা, বাজে কথা, ছেঁড়া বার্তা, এই চ্যানেলটির কথাবার্তা আপনাদের মনোপ্রুত হয়, মনের মতো হয়, পছন্দ হয়, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি
স্পর্শ করবেন, তাহলে পরবর্তী কথাবার্তা আপনার কাছে চলে আসবে, নোটিফিকেশন চলে আসবে। আজকে এই পর্যন্ত। শুভরাত্রি, নমস্কার।